আসসালামু আলাইকুম, সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমি যে টপিকস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট, ব্রায়ান ট্রেসির লেখা। উনি এখানে যে বিষয়টা বলেছে, দক্ষ সময় ব্যবস্থাপক হওয়ার গুরুত্বপূর্ণ কৌশল সম্পর্কে বর্ণনা করেছেন। এখানে মোট 21টি অধ্যায় রয়েছে। অধ্যায় শুরু করার পূর্বে সূচনা থেকে শুরু করা যাক। ইন্ট্রোডাকশন বা সূচনা। একজন কার্যনির্বাহী কর্মকর্তা হিসেবে আপনার কর্মজীবনে অন্য যত অনুশীলন আপনাকে যত সাহায্য করে, তার চেয়ে সময় ব্যবস্থাপনা আপনাকে বেশি সাহায্য করবে। আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো সময়ের যথাযথ ব্যবহার নিশ্চিত করা। কেননা সফলতার প্রথম চাওয়াই হলো সময় ব্যবস্থাপনা। আর আপনার সময় ব্যবস্থাপনার দক্ষতাই নির্ধারণ করে আপনার জীবনের সফলতা বা ব্যর্থতা। আপনি যতটুকু সফলতা পেতে চান তা নির্ভর করে আপনি সময়ের কতটুকু কার্যকরী ব্যবহার নিশ্চিত করছেন তার উপর। এটা আপনার জীবনের সবথেকে মূল্যবান সম্পদ। সময়কে যেমন ধরে রাখা যায় না, তেমনি সময় চলে গেলে তা আর ফিরে পাওয়া সম্ভব নয়। আপনার জীবনের প্রত্যেকটা কাজ করার জন্যই সময়ের প্রয়োজন। তাই আপনি সময়ের ব্যবহার যত ভালোভাবে করতে পারবেন, আপনি তত বেশি কাজ করতে পারবেন। আর যত বেশি কাজ করবেন, আপনার প্রতিদানও থাকবে তত বেশি। আপনার সুস্বাস্থ্য রক্ষা ও ব্যক্তিগত কাজে সর্বাধিক কার্যকারিতার জন্য সময় ব্যবস্থাপনা খুবই প্রয়োজন। এটা এমন একটা পর্যায় যেখানে আপনি উপলব্ধি করেন যে আপনার সময় ও জীবন এখন নিয়ন্ত্রণে রয়েছে। এটা আপনার জীবনের সকল অভ্যন্তরীণ শান্তি, ঐক্যতান ও মানসিক প্রশান্তির প্রধান নির্ধারক। তাই যখনই আপনি অনুভব করেন যে আপনার সময় আপনার নিয়ন্ত্রণের বাইরে, ঠিক তখনই আপনি নিষ্পেষণ, দুশ্চিন্তা এবং বিষণ্ণতায় নিমজ্জিত হয়ে পড়েন। আপনি যত ভালোভাবে আপনার জীবনের সংকটপূর্ণ মুহূর্তগুলো নিয়ন্ত্রণে রেখে তা সংগঠন করতে পারবেন, আপনি অন্তরে তত সন্তুষ্টি অনুভব করবেন, প্রশান্তি লাভ করবেন এবং সবচেয়ে ভালো ফলাফলটাই পেয়ে থাকবেন। এতে করে প্রত্যেক মুহূর্তে আপনি কাজে মনোবল ও শক্তি লাভ করতে পারবেন। দক্ষতার সাথে আরো বেশি বেশি কাজ সম্পাদন করতে পারবেন এবং রাতে ভালো মতো ঘুমাতে পারবেন। এই বইতে বর্ণিত সময় ব্যবস্থাপনার বিভিন্ন ধারণা ও পদ্ধতিগুলো ব্যবহার করে আপনি আপনার প্রত্যেক কর্মদিবসে পুরো কর্মঘণ্টার পাশাপাশি আরো 2 ঘন্টা কার্যকরী সময় অর্জন করতে পারবেন, যা ব্যবহার করে আপনি আপনার উৎপাদনশীলতা বা কর্মদক্ষতা দ্বিগুণ বৃদ্ধি করতে পারবেন। এইসব কলাকৌশলগুলো ব্যবহার করে হাজার হাজার কার্যনির্বাহী কর্মকর্তা তাদের কর্মক্ষেত্রে প্রয়োগের মাধ্যমে সফলতা অর্জন করেছেন এবং তার অনেক প্রমাণও রয়েছে। তেমনিভাবে এগুলো আপনার জীবনেও সফলতা নিয়ে আসবে, যদি আপনি কার্যকারিতার 4টি বিষয় মাথায় রেখে কাজ করেন। এই 4টি বিষয়কে আমি কার্যকারিতার 4টি ডি নামে অভিহিত করেছি। কার্যকারিতার 4টি ডি। প্রথম ডি হচ্ছে ডিজায়ার বা আকাঙ্ক্ষা। নিজের সময়কে নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য এবং সর্বাধিক কার্যকারিতার লক্ষ্যে আপনার অবশ্যই তীব্র বাসনা ও প্রবল ইচ্ছা অন্তর পোষণ করতে হবে। আপনি যদি অন্তর থেকে কোনো কাজ করতে চান, তবে আপনাকে অবশ্যই সময়কে নিয়ন্ত্রণ রেখে এর কার্যকরী ব্যবহার নিশ্চিত করতে হবে। দ্বিতীয় ডি হচ্ছে ডিসিসিভনেস বা সিদ্ধান্ত গ্রহণ। আপনাকে অবশ্যই একটি স্পষ্ট সিদ্ধান্ত নিতে হবে যে আপনি ততক্ষণ পর্যন্ত সময় ব্যবস্থাপনার কৌশলগুলোকে অনুশীলন করে যাবেন যতক্ষণ পর্যন্ত না এগুলো আপনার অভ্যাসে পরিণত হচ্ছে। তৃতীয় ডি হচ্ছে ডিটারমিনেশন বা স্থির সংকল্প। আপনি কার্যকরী সময় ব্যবস্থাপক না হওয়া পর্যন্ত আপনাকে সব ধরনের প্রলোভনের বিপরীতে আপনার কাজে অবিরত লেগে থাকার প্রবল ইচ্ছা থাকতে হবে। অর্থাৎ আপনি যখন কোনো লক্ষ্য অর্জনে কাজ করা শুরু করে দিবেন, তখন সামনে যত লোভনীয় কাজই আসুক না কেন, আপনি তাতে কর্ণপাত না করে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে কাজ করে যাবেন।
আপনার এই আকাঙ্ক্ষাই আপনাকে স্থির সংকল্পবদ্ধ হতে শক্তি যোগাবে। সর্বশেষে চতুর্থটি সেটা হলো ডিসিপ্লিন বা শৃঙ্খলাবোধ। এটা আপনার জীবনে সফলতার সবচেয়ে গুরুত্বপূর্ণ চাবিকাঠি। তাই সময় ব্যবস্থাপনাকে সারা জীবনের গুরুত্বপূর্ণ একটি অভ্যাসে পরিণত করতে নিজেকে অবশ্যই শৃঙ্খলিত করতে হবে। কার্যকরী শৃঙ্খলা বলতে যা বোঝায় তা হলো আপনি চান আর না চান সময়ের কাজ সময়ে করতে নিজের সম্মতি জ্ঞাপনে নিজেকে বাধ্য করা এবং যেসব কাজ আপনার করা উচিত তা ভালোভাবে সম্পন্ন করতে নিজেকে আগ্রহের সাথে উপস্থাপন করা। এটি হচ্ছে সফলতার প্রধান সংকটপূর্ণ বিষয়। তাই যে কোনো লক্ষ্য অর্জনে কাজে নেমে নিজেকে শৃঙ্খলিত করা খুবই প্রয়োজন। একজন দক্ষ সময় ব্যবস্থাপক হয়ে ওঠার প্রতিদান কিন্তু অনেক বেশি। এটি যেন একজন সফলকাম ব্যক্তি ও একজন ব্যর্থ ব্যক্তির মধ্যে বাহ্যিক পার্থক্য সৃষ্টিকারী বৈশিষ্ট্যের মতো। কেননা জগতের সব সফলকাম ব্যক্তিরাই তাদের জীবনে সময়ের যথার্থ ব্যবহার করেছেন, আর সব ব্যর্থ ব্যক্তিরা তাদের জীবনে সময়কে তুচ্ছ জ্ঞান করে ও বাজেভাবে ব্যবহার করে। সফলতার অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত হলো ভালো অভ্যাস তৈরি করা এবং সে অনুযায়ী নিজেকে পরিচালনা করা। ফলে আপনি প্রতিদিন আপনার ভালো ভালো অভ্যাসের বশবর্তী হয়ে নিজেকে অনেক উন্নত করতে পারবেন এবং সেই সব ভালো অভ্যাসগুলোর কারণেই একসময় আপনি সাফল্যের শীর্ষে আরোহণ করতে পারবেন। এই বইতে আপনি শিখতে পারবেন কিভাবে ভালো অভ্যাস গঠন করা যায় এবং তাদেরকে আপনার মধ্যে গঠিত করে আপনাকে এক নতুন আপনিতে পরিণত করা যায়। আপনি এই বইতে যা শিখবেন তা হলো কার্যকরী সময় ব্যবস্থাপনার 21টি গুরুত্বপূর্ণ সূত্র। এই গুরুত্বপূর্ণ সূত্রগুলো বড় মাপের কার্যক্রম ও সফল ব্যক্তিরা উদ্ভাবন করে তাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে অন্তর্ভুক্ত করেছিলেন। ফলস্বরূপ তারা পৌঁছেছেন সাফল্যের স্বর্ণশিখরে। মনে রাখবেন যে প্রকৃতপক্ষে সময় ব্যবস্থাপনাই হলো জীবন ব্যবস্থাপনা। ভালো সময় ব্যবস্থাপনা এবং ব্যক্তিগত কার্যক্ষমতা শুরু হয় জীবনকে মূল্য দিতে শেখার মাধ্যমে এবং জীবনের প্রতিটি সময়কে মূল্য দেওয়ার মাধ্যমে। তাই আপনার জীবনে সফলতা লাভের জন্য আপনার সময়ের যথার্থ মূল্য দিতে শিখুন। আপনার যা আছে তাই দিয়ে যেখানে আছেন সেখান থেকে আপনি যা পারেন সেটাই করুন। প্রতিদিন নিজেকে বলুন, আমার জীবন অনেক মূল্যবান ও গুরুত্বপূর্ণ এবং আমি আমার সময়ের প্রতিটি ঘন্টা ও মিনিটের মূল্য দেই। আমি আমার জীবনের প্রতিটি ঘন্টাকে সঠিকভাবে ব্যবহার করব যেন আমার যেটুকু সময় আছে তা দিয়েই আমি সর্বোচ্চটুকু অর্জন করতে পারি। মজার ব্যাপার হলো এই যে সময় ব্যবস্থাপনা একটি ব্যবসায়িক দক্ষতা এবং সব ধরনের ব্যবসায়িক দক্ষতাই শিক্ষণীয়। সময় ব্যবস্থাপনাকে কিছুটা বাইসাইকেল চালানো কিংবা কিবোর্ডে টাইপ করা অথবা কোনো একটা খেলার সাথে তুলনা করা যেতে পারে। এই যোগ্যতাটা অনেক ধরনের কার্যপদ্ধতি, কলাকৌশল এবং কারিগরি দক্ষতার সমন্বয়ে গড়ে ওঠে। সময় ব্যবস্থাপনা দক্ষতা অর্জনের এমন একটি ক্ষেত্র যা আপনি স্থির সংকল্পবদ্ধ হয়ে বারবার অনুশীলনের মাধ্যমে সহজে শিখতে পারেন এবং একজন দক্ষ ব্যবস্থাপক হয়ে উঠতে পারেন। অধ্যায় ১, সময় ব্যবস্থাপনার মনোবিদ্যা। আপনি নিজেকে নিয়ে কতটুকু ভাবেন এবং নিজের সম্পর্কে কি অনুভব করেন তা ব্যাপকভাবে আপনার জীবনের শ্রেষ্ঠত্বের মাত্রা নির্ধারণ করে থাকে। সফলতার জন্য নিজেকে নিয়ে ভাবতে পারা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর আপনার ব্যক্তিত্বের অন্তঃকরণ বা কেন্দ্রস্থল হচ্ছে আপনার আত্মসম্মান বোধ। আপনি নিজেকে কতটা পছন্দ করেন তা দ্বারাই আপনার ব্যক্তিত্বকে সংজ্ঞায়িত করা যায়। মূলত আপনার সুপ্ত সম্ভাবনাময় ক্ষমতাকে বিকশিত করতে আপনার প্রয়োজন জীবন ও সময়কে সঠিকভাবে ব্যবহার করা। আর আপনি আপনার জীবন ও সময়কে কিভাবে ও কোন পন্থায় ব্যবহার করছেন তা দ্বারা আপনার আত্মমর্যাদাবোধ নির্ধারিত হয়ে থাকে। তাই যখন আপনি দক্ষতার সাথে গুরুত্ব সহকারে কোনো কাজ সম্পাদন করে থাকেন তখন আপনার আত্মমর্যাদা বৃদ্ধি পায়, আর যখন আপনি দক্ষতার সাথে কাজ করতে পারেন না তখন আপনার আত্মমর্যাদার
পতন ঘটে। আত্মমর্যাদা নামক মুদ্রার অপর পৃষ্ঠা হলো আত্মবিশ্বাস। এটা এমন একটা গুণ যার মাধ্যমে আপনি নিজেকে একজন যথেষ্ট যোগ্যতা সম্পন্ন, দক্ষ এবং কর্মক্ষম ব্যক্তি হিসেবে অনুভব করতে পারেন। আপনার আত্মবিশ্বাসই আপনার প্রতিটা কাজে শক্তি যোগাবে। ফলে সহজেই আপনি করতে পারবেন নিজের সকল সমস্যার সমাধান আর পৌঁছে যাবেন নিজের কাঙ্ক্ষিত লক্ষ্যে। নিজেকে আপনি যত বেশি যোগ্য, দক্ষ এবং কার্যক্ষম ব্যক্তি হিসেবে অনুভব করতে পারবেন, আপনার আত্মমর্যাদা বোধও তত বৃদ্ধি পাবে। আর আপনার আত্মসম্মান বোধ যত বাড়বে, আপনি তত বেশি কার্যক্ষম এবং সফল হয়ে উঠবেন। আর এই দুটি বিষয়ের মধ্যে রয়েছে নিবিড় সম্পর্ক। এরা একটি অপরটিকে সমর্থন করে এবং শক্তি যোগায়। যেসব মানুষ তাদের সময়কে ভালোভাবে ব্যবহার করতে পারে, তারা হয় ইতিবাচক, আত্মবিশ্বাসী এবং জীবনকে নিয়ন্ত্রণ করতে পারে। প্রচ্ছদ নিয়ন্ত্রণের আইন। সময় ব্যবস্থাপনার মনোবিদ্যা একটি সহজ মূলনীতির ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত, যাকে বলা হয় নিয়ন্ত্রণের আইন। এই নীতি অনুসারে আপনি নিজের সম্পর্কে কেবল তখনই ভালো ও ইতিবাচক অনুভব করতে পারবেন যখন আপনি বুঝতে পারবেন যে আপনার জীবন আপনার নিয়ন্ত্রণে রয়েছে। মনোবিজ্ঞানীরা দুটি পার্থক্য সূচক বিষয় উল্লেখ করেন। এক হলো নিয়ন্ত্রণের অভ্যন্তরীণ কেন্দ্রবিন্দু, দুই হলো নিয়ন্ত্রণের বাহ্যিক কেন্দ্রবিন্দু। নিয়ন্ত্রণের অভ্যন্তরীণ কেন্দ্রবিন্দু হলো এমন একটা অবস্থা যখন আপনি নিজেকে আপনার নিয়তির নিয়ন্ত্রক মনে করে থাকেন। আর নিয়ন্ত্রণের বাহ্যিক কেন্দ্রবিন্দু হলো এমন একটা পর্যায় যখন আপনি আপনার পারিপার্শ্বিক ঘটনাবলীকে আপনার নিয়তির নিয়ন্ত্রণকর্তা মনে করেন। যখন আপনি বাহ্যিক নিয়ন্ত্রণের কেন্দ্রবিন্দুতে থাকেন, আপনি মনে করেন যে আপনি নিয়ন্ত্রিত হচ্ছেন আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দেনাসমূহ দ্বারা এবং আপনার কাজ ও দায়িত্বের চাপ দ্বারা। আপনি মনে করেন যে খুব অল্প সময়ের মধ্যে আপনাকে অনেক কাজ করতে হচ্ছে এবং আপনার জীবন ও সময়ের উপর আপনার কোনোই নিয়ন্ত্রণ নেই। বেশিরভাগ ক্ষেত্রেই আপনি ঘন্টার পর ঘন্টা যা করছেন তা হলো বাহ্যিক বিভিন্ন ঘটনার প্রতিক্রিয়া জানানো বা সাড়া দেওয়া। ক্রিয়া ও প্রতিক্রিয়ার মধ্যে বিস্তর ব্যবধান রয়েছে। ক্রিয়া হচ্ছে আত্মনির্ধারিত ও নির্দিষ্ট লক্ষ্য অভিমুখী, আর প্রতিক্রিয়া হলো বাহ্যিক চাপের মুখে তাৎক্ষণিক সাড়াদান। এটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও নেতিবাচক দৃষ্টিভঙ্গির মধ্যে পার্থক্য সৃষ্টিকারী বৈশিষ্ট্যের মতো। যখন আপনি নিয়ন্ত্রণের বাহ্যিক কেন্দ্রবিন্দু থেকে চিন্তা করেন, তখন সবকিছুকে নেতিবাচক হিসেবে দেখতে থাকেন, আর যখন নিয়ন্ত্রণের অভ্যন্তরীণ কেন্দ্রবিন্দু থেকে চিন্তা করেন, তখন সবকিছু ইতিবাচক হিসেবে দেখতে থাকেন। ইতিবাচক দৃষ্টিভঙ্গির মাধ্যমে আপনি অনুভব করে থাকেন যে আপনি নিজেই নিজের নিয়তির নিয়ন্ত্রক এবং আপনার জীবন আপনার নিয়ন্ত্রণে রয়েছে। আর নেতিবাচক দৃষ্টিভঙ্গির মাধ্যমে আপনি কাজের প্রচুর চাপ অনুভব করেন ও হতাশায় ডুবে যান। আপনি যদি আপনার সর্বাত্মক প্রচেষ্টা কাজে লাগিয়ে সর্বোচ্চটুকু অর্জন করতে চান, তবে আপনাকে অবশ্যই আপনার ব্যবসা এবং ব্যক্তিগত জীবনের গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে আত্মবিশ্বাসের সাথে কাজ করে যেতে হবে। প্রচ্ছদ আপনার চিন্তা ও অনুভূতি। মনোবিজ্ঞান অনুসারে প্রত্যেক ব্যক্তির মধ্যেই রয়েছে কিছু অভ্যন্তরীণ শক্তি, যা দ্বারা সে তার ব্যক্তিত্ব ও আচরণ নিয়ন্ত্রণ করে থাকে। আপনার এই অভ্যন্তরীণ শক্তি হলো আপনার আত্মপ্রত্যয় বা আত্মবিশ্বাস। সময় ব্যবস্থাপনা সম্পর্কিত উচ্চ আত্মপ্রত্যয়ী ব্যক্তিবর্গ নিজেদের সম্বন্ধে এমন ধারণা পোষণ করে যে তারা কর্মক্ষেত্রে অনেক বেশি নিয়মতান্ত্রিক ও সাজানো গোছালো। তারা নিজেদের সম্পর্কে ইতিবাচক ধারণা রাখে যে তারা অনেক বেশি কার্যক্ষম ও পরিশ্রমী। তাই তারা নিজেদের জীবন ও জীবিকার প্রতি অনেক বেশি অনুরাগী এবং নিজেদেরকে নিজের ভাগ্যের নিয়ন্ত্রণকর্তা হিসেবে কল্পনা করে থাকে।
আপনাকেও ঠিক তেমনই চিন্তা করতে হবে। আপনার নিজের সম্পর্কে নিজের কল্পনা, সচিত্র এবং আত্মবিশ্বাসের উপর ভিত্তি করেই আপনার নিজস্ব এই ধ্যান ধারণাগুলো তৈরি হয়। তাই আপনি নিজের সম্পর্কে সর্বদা ইতিবাচক মনোভাব পোষণ করুন, যেন তা আপনার লক্ষ্য অর্জনে আপনাকে সাহায্য করে। কিছু লোক এমন আছে যারা নিজেদের অনেক সাজানো, গোছানো ও কার্যকরী মনে করে। ফলে কর্মক্ষেত্রে তারা অনেক দক্ষতার পরিচয় দিয়ে থাকে। কিন্তু কিছু লোক পারিপার্শ্বিক পরিবেশ, পরিস্থিতি ও অন্যান্য মানুষের দ্বারা ক্রমাগত নিষ্পেষিত হয়ে থাকে। এর কারণ হলো তারা নিজেদের সম্পর্কে ইতিবাচক ধারণা রাখতে পারে না এবং অন্যের উপর নির্ভরশীল হয়ে থাকে। প্রচ্ছদ বিশ্বাস হয় বাস্তবতা। আপনি নিজেকে প্রশ্ন করুন যে নিজের সম্পর্কে আপনার বিশ্বাস কতটুকু? আপনি কি আপনার সময়কে দক্ষভাবে পরিচালিত করতে সক্ষম? আপনি কি নিজেকে উচ্চ কার্যক্ষম ব্যক্তি হিসেবে কল্পনা করতে পারেন? আপনি কি আপনার সময় ও জীবনকে নিয়ন্ত্রণ করতে পেরেছেন? আপনার বিশ্বাস যাই হোক না কেন, আপনি যদি নিজেকে একজন দক্ষ সময় ব্যবস্থাপক হিসেবে চিন্তা করতে পারেন, তাহলে প্রকৃত অর্থেই আপনি আপনার বিশ্বাসের সাথে সামঞ্জস্যপূর্ণ কাজগুলো খুব সহজেই সম্পূর্ণ করতে পারবেন। আপনার নিজস্ব চিন্তাধারা আপনাকে অবিরতভাবে আপনার অভ্যন্তরীণ সত্তার সাথে আপনার বাহ্যিক সত্তার সামঞ্জস্য বজায় রাখতে সর্বদা তাড়া দেয়। তাই আপনি যদি বিশ্বাস করেন যে আপনি খুব ভালোভাবে সময় ব্যবস্থাপনা করতে পারেন, তাহলে আপনি সত্যিই একজন ভালো মানের সময় ব্যবস্থাপক হয়ে উঠবেন। আপনি সময় ব্যবস্থাপনার জন্য অনেক ধরনের কোর্স করতে পারেন। এ সম্পর্কিত সবগুলো বই পড়তে পারেন এবং বিভিন্ন পদ্ধতি অনুশীলন করতে পারেন। কিন্তু আপনি যদি নিজেকে একজন নগণ্য ও দুর্বল সময় ব্যবস্থাপক হিসেবে চিন্তা করেন, সেক্ষেত্রে কোনো কিছুই আপনাকে সাহায্য করতে পারবে না। আপনি যদি দেরি করে মিটিং বা অ্যাপয়েন্টমেন্টে যাওয়ার বদঅভ্যাস গড়ে তোলেন, অথবা নিজেকে যদি একজন অগোছালো বা অসংগঠিত ব্যক্তি হিসেবে কল্পনা করেন, তবে তা স্বয়ংক্রিয়ভাবেই আপনার অভ্যাসে পরিণত হবে। তাই আপনি যদি নিজের কর্মক্ষমতা এবং দক্ষতা সম্বন্ধে নেতিবাচক বিশ্বাস পরিবর্তন করতে না পারেন, তবে আপনার সময় ব্যবস্থাপনার দক্ষতা কখনই উন্নত হবে না এবং আপনিও কখনো দক্ষ সময় ব্যবস্থাপক হতে পারবেন না। প্রচ্ছদ সিদ্ধান্ত নিন। আচ্ছা, আপনি কিভাবে আপনার সম্পর্কে নতুন একটা ইতিবাচক বিশ্বাস স্থাপন করবেন? কিভাবে আপনার ব্যক্তিত্বের স্তর উন্নত করবেন? আসলে সৌভাগ্যের বিষয় যে কাজটা মোটেও জটিল নয়। নতুন একটা ইতিবাচক বিশ্বাসকে বাস্তবতায় রূপদান করতে আপনি কার্যকরিতার 4টি ডি ব্যবহার করতে পারেন। ডিজায়ার বা আকাঙ্ক্ষা, ডিসিসিভনেস বা সিদ্ধান্ত গ্রহণ, ডিটারমিনেশন বা স্থির সংকল্প করা এবং ডিসিপ্লিন বা শৃঙ্খলা। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজেকে শৃঙ্খলিত করা। সুদূর ভবিষ্যতের জন্য সময় ব্যবস্থাপনার অভ্যাস গড়তে এখনই সিদ্ধান্ত নিন। এগুলো হলো: যে কোনো মিটিংয়ে অংশগ্রহণের জন্য একটু আগেই উপস্থিত হন। আপনার জীবনের প্রত্যেকটা পরিবর্তনের জন্য প্রয়োজন ভিন্নভাবে কিছু করা এবং এটি করতে পরিষ্কার ও দ্ব্যর্থহীনভাবে সিদ্ধান্ত নেওয়া। তাই নতুন কিছু করতে স্পষ্ট সিদ্ধান্ত গ্রহণ করুন এবং ভিন্নভাবে কিছু করুন। মনে রাখবেন, দক্ষ সময় ব্যবস্থাপক হওয়ার প্রথম ও প্রধান ধাপই হলো সিদ্ধান্ত নেওয়া। প্রচ্ছদ আপনার মনকে কার্যকর করুন। আপনি যখন সিদ্ধান্ত নিয়েছেন নিজেকে উচ্চ উৎপাদনশীল ব্যক্তিতে পরিণত করবেন, তখন আপনার প্রথম কাজ হবে কিছু প্রয়োজনীয় ও কার্যকরী কৌশল অনুসরণ করা। এখানে কিছু কৌশল বর্ণনা করা হলো যা আপনি সহজেই অনুসরণ করে উচ্চ কর্মক্ষম ব্যক্তিতে পরিণত হতে পারেন। প্রথমত, আপনাকে আপনার অভ্যন্তরীণ ধ্যান ধারণা পরিবর্তন করতে হবে, অর্থাৎ আপনার সম্পর্কে আপনার নেতিবাচক চিন্তা ভাবনা দূর করতে হবে। কেননা আপনি যত কাজ করে থাকেন তার 95% কাজই আপনার অন্তর্নিহিত চিন্তাধারার উপর নির্ভর করে সম্পন্ন হয়ে থাকে।
তাই এক্ষেত্রে নেতিবাচক চিন্তা করা যাবে না। আপনি নিজের সম্পর্কে যেমন ধারণা পোষণ করেন, আপনার কর্মক্ষেত্রে ঠিক সেই প্রভাবটাই পড়ে থাকে। তাই সর্বদা নিজেকে বলুন, আমি খুব সুসংগঠিত এবং অত্যন্ত ফলপ্রসূ। বারংবার আপনি নিজেকে নিশ্চিন্ত করুন যে আমি দুর্দান্ত সময় ব্যবস্থাপক। যদি মানুষজন আপনাকে আপনার সময়ের ব্যবহার সম্পর্কে জিজ্ঞেস করে, তাহলে তাদের বলুন, আমি দুর্দান্ত সময় ব্যবস্থাপক। যখনই আপনি বলবেন যে আমি খুব সুসংগঠিত, তখন আপনার অবচেতন মনও তাই বিশ্বাস করবে এবং আপনাকে সেই অনুযায়ী সাড়াদান করবে। তাই প্রকৃতপক্ষে একজন দক্ষ ও কার্যকরী ব্যক্তিতে পরিণত করতে সর্বদা ইতিবাচক চিন্তা ভাবনা করুন এবং সে অনুযায়ী নিজেকে পরিচালিত করুন। প্রচ্ছদ, আপনি যা হতে চান তা কল্পনা করুন। আপনার আচার আচরণ রূপান্তরের দ্বিতীয় পন্থা হলো নিজের দৃষ্টিভঙ্গির পরিবর্তন করা। আপনি যা হতে চান নিজেকে ঠিক সেইভাবেই কল্পনা করুন। তাই প্রথমে নিজেকে একজন দক্ষ সময় ব্যবস্থাপক হিসেবে কল্পনা করুন। নিজেকে এমনভাবে দেখুন যেন আপনি অনেক বেশি সংগঠিত একজন ব্যক্তি। আপনি অনেক কর্মক্ষম এবং আপনার জীবন আপনার সম্পূর্ণ নিয়ন্ত্রণে। মনে রাখবেন, আপনি আপনার অভ্যন্তরে নিজেকে যেভাবে দেখবেন, বাহ্যিকভাবে তাকেই দেখতে পাবেন। আর ইতিমধ্যেই যদি আপনি একজন কর্মদক্ষ ও সংগঠিত ব্যক্তি হয়ে থাকেন, তবে ভাবুন যে আপনার আচরণে আর কি কি পরিবর্তন নিয়ে আসা যায়, কিভাবে আপনার আচরণ আরো উন্নত করা যায়। আপনার আজকের আচরণ থেকে কালকের আচরণে কি কি ভিন্নতা আনা যেতে পারে। আপনি নিজের ভেতরে নিজের এমন একটা চিত্র আঁকুন যেন আপনি একজন শান্তশিষ্ট ও আত্মবিশ্বাসী ব্যক্তি। আপনার সেই ভিতরের আপনি যেন অনেক বেশি পরিশ্রমী ও নিরুদ্বেগ। আপনার যেন কোনো টেনশনই নেই এবং আপনি অল্প সময়ে অনেক বেশি কাজ করতে পারদর্শী। ভাবুন তো, একজন উচ্চমানের কর্মক্ষম ব্যক্তি দেখতে কেমন হতে পারে? আচ্ছা, তার কাজ করার ডেস্ক বা টেবিল কি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে নাকি অগোছালো? সেই লোকটি কি যে কোনো পরিস্থিতিতে শান্ত ও নিশ্চিন্ত থাকে? নিজেকে একজন উচ্চ কার্যক্ষম ব্যক্তির সাথে তুলনা করুন। জীবনে উন্নতি লাভের জন্য আপনার অন্তরে আপনার এমন একটি মানসিক চিত্র আঁকুন যেন আপনি আপনার জীবন ও সময়কে নিয়ন্ত্রণে রাখতে সক্ষম। প্রচ্ছদ, ভান করুন যেন আপনার আচার আচরণ পরিবর্তনের তৃতীয় পন্থা হলো এমনভাবে আচরণ করুন যেন আপনি ইতিমধ্যেই একজন দক্ষ সময় ব্যবস্থাপক হয়ে গেছেন। আপনি যে কাজটাই করতে চান না কেন, সেখানেই নিজেকে একজন দক্ষ ও সংগঠিত ব্যক্তি হিসেবে কল্পনা করুন। ভাবুন, আপনি যদি ইতিমধ্যেই একজন দক্ষ সময় ব্যবস্থাপক হয়ে থাকেন, তবে আপনার আচার আচরণ কেমন হতো? আপনার আগামীকালের কাজগুলোতে আজকের চেয়ে কি কি ভিন্নতা আসতো? মজার ব্যাপার হচ্ছে, আপনি যদি একজন দক্ষ সময় ব্যবস্থাপক না হয়েও দক্ষ সময় ব্যবস্থাপক হওয়ার ভান করেন, তবুও আপনি দেখবেন যে আপনার এই দক্ষ সময় ব্যবস্থাপকের ন্যায় ভান করায় আপনাকে কর্মক্ষেত্রে অনেক দক্ষ করে তুলবে এবং আস্তে আস্তে আপনি সময় ব্যবস্থাপনায় প্রকৃতই দক্ষ হয়ে উঠবেন। আপনি সত্যি সত্যি আপনার কাজ, অভ্যাস ও আচরণকে পরিবর্তন করতে পারবেন যদি আপনি ততক্ষণ পর্যন্ত লক্ষ্য পৌঁছার অভিনয় করতে থাকেন, যতক্ষণ পর্যন্ত না আপনি আপনার লক্ষ্যে পৌঁছাচ্ছেন।